একটু আমাকে কমেন্ট করে জানা যে অডিও আর ভিডিও ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, আচ্ছা চল। তো আজকে আমরা শুরু করছি হচ্ছে, দেখ অলরেডি আমি এবিটিএ এবং ডাব্লিউবিএইচ এ টেস্ট পেপার স্টার্ট করে দিয়েছিলাম। আজকে আমরা ডাব্লিউবিটিএ করব, ঠিক আছে। ডাব্লিউবিটিএ টা শুরু করতে লেট হয়ে গেল। এবার একটা প্রশ্ন তোদের মধ্যে অনেক কমন, যে স্যার কোন টেস্ট পেপারটা করব। দেখ, যে কোনো একটা টেস্ট পেপার যদি এ টু জেড করিস তাহলেই এনাফ, ঠিক আছে। কারণ এত ঘাটাঘাটি করার তো মানে হয় না। দেখা গেল তুই 3টে টেস্ট পেপার করে কিনে রেখেছিস আর একটাও ঠিকঠাক করে করছিস না, তাতে কোনো লাভ হবে না। যে টেস্ট পেপারটা তুই কিনে নিয়েছিস অলরেডি বা তোর কাছে আছে, সেটাকে ভালো করে কর, ঠিক আছে, তাহলেই হবে। তো আমরা আজকে ডাব্লিউবিটিএ করব সেট 1, যেটা পেজ নম্বর 105 রয়েছে, ঠিক আছে। দেখ, প্রথমে বলে রাখছি, এগুলোর কিন্তু কোনো পিডিএফ হবে না, ঠিক আছে, কারণ আমি অঙ্ক করে দিয়ে মুছে দেবো। তাই পিডিএফ এর কিন্তু কোনো আশা করিস না। আমি যখনই করছি আমার সাথে সাথে করে ফেল, তাহলে এই টাইমটা কিন্তু লস হবে না, ঠিক আছে। একটা খাতা নিয়ে বস বা একটা ডায়েরি নিয়ে বস, যেখানে কিন্তু সঙ্গে সঙ্গে করে নিতে পারবি, ঠিক আছে। মাইকে এত আওয়াজ কেন? বেশি আওয়াজ হয়ে গেছে? আচ্ছা, কমানোর চেষ্টা করছি, দাঁড়া। এবার দেখ তো ঠিক আছে কিনা। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে এবার? না আরো কমাবো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, আওয়াজটা অন্য টাইপের, জানি না, দাঁড়া আমাকে শুনতে দে তো দেখি। মানে কেমন শোনাচ্ছে? অন্য টাইপের, জানি না, দাঁড়া আমাকে শুনতে দে তো দেখি। আচ্ছা, একটু ঘ্যার ঘ্যার করছে। একটু ঘ্যার ঘ্যার করছে, দাঁড়া আমাকে একটু সেটিং এ চেঞ্জ করতে হবে। এবার দেখ তো ঠিক আছে কিনা। হ্যালো 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 হ্যালো। এবার ঠিকঠাক শোনা যাচ্ছে মনে হচ্ছে, মানে আমার তরফ থেকে তো এবার ঠিক আছে। আচ্ছা, সেম বলছে। কি হলো বলতো আজকে মাইকে? মাইক তো ঠিকঠাকই কানেক্টেড রয়েছে, তাহলে প্রবলেম কোথায় হচ্ছে? হ্যালো 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 হ্যালো। আচ্ছা, তাহলে দেখ আমরা শুরু করছি হচ্ছে এক দাগের একের অঙ্কটা। এক দাগের একের অঙ্কটা কি বলছে? কোন আসলের 5 বছরের সরল সুদ আসলের 1/4 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত? দেখ, বলছে সরল সুদটা আসলের এত, তার মানে আসল যদি আমরা ধরে নিই, ধর আসল পি টাকা ধরে নিলাম, তাহলে এখানে সুদটা কি বলছে বলতো? সুদটা যেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি, এইটা বলছে হচ্ছে পি এর 1/4 অংশ, পি ইন্টু 1/4, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে কি? সরল সুদের হার বের করতে হবে। আমরা সূত্র জানি আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা তো আমরা সূত্র জানি। আয়ের জায়গায় আমরা লিখবো p/4। কেন p/4 স্যার? কারণ আমরা তো এক্ষুনি দেখলাম যে p ইন্টু 1/4 অর্থাৎ p/4 বেরোচ্ছে। p এর জায়গায় p থাকবে, আর এর জায়গায় আর থাকবে, আর টি এর মান এখানে অঙ্কে বলে দিয়েছে 5 বছর বাই 100। তাহলে 5 দিয়ে 100কে কাটাকুটি যদি করিস তোরা, তাহলে 20 বেরোবে। আবার 4 দিয়েও 20কে কাটাকুটি করলে 5 বেরোবে। আবার পি পি কেটে যাচ্ছে,
তাহলে আর এর মান আমরা পাচ্ছি হচ্ছে 5%। ঠিক আছে, আর এর মান আমরা কত পাচ্ছি? 5%, যেটা অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দুই দাগে চলে আসছি। দেখ দুই দাগেরটা বলছে যে এই যে সমীকরণটা রয়েছে তার একটা বীজ -11, তাহলে কে এর মান কত? একটা বীজ মানে কি বলতো, একটা বীজ মানে হচ্ছে এক্স এর জায়গাতেই আমরা -11 বসিয়ে দেবো। তাহলে অঙ্কটা কি রয়েছে? x² -7x k + 35 = 0 রয়েছে। আমরা কি করব বলতো, যেহেতু একটা মান -11 বলেছে তাই এক্স এর জায়গাতেই -11 বসিয়ে দেবো। তাহলে -11² 7 × -11, আর এটা রয়েছে k + 35 = 0। তাহলে দেখ মাইনাসের যদি স্কোয়ার করি তাহলে মাইনাস উঠে যাবে, 11 স্কোয়ার করলে 121 হয়। এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, 7 11 77 হবে। এইটা কি হবে বলতো, -k -35 হবে = 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে -k তো থাকছে, আর বাকিটা আমাদেরকে হিসেব করতে হচ্ছে। বাকিটা যদি আমরা হিসেব করি কত হয় বল? 7 আর 1 হচ্ছে 8, 7 আর 2 হচ্ছে 9, 198 হচ্ছে, তার থেকে 35 আমাকে বিয়োগ করতে হবে। 5 6 7 8 3, আর এখানে হচ্ছে 6, 163 হচ্ছে, +163 = 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? -k এর মান পাচ্ছি হচ্ছে -163, মাইনাস দুদিক থেকে কেটে গেল, তাহলে k এর মান আমরা পাচ্ছি 163। তাহলে k এর মান আমরা কত পাচ্ছি স্যার? k এর মান আমরা পাচ্ছি হচ্ছে 163। ঠিক আছে, 163 কোথায় রয়েছে? আচ্ছা এখানে মাইনাসে রয়েছে, ব্যাপারটা কি হচ্ছে? আমাদের তো মাইনাস বেরোচ্ছে না। মাইনাস তো বেরোচ্ছে না, কোথাও ভুল করেছি? -11² 121, মাইনাসে মাইনাসে +77, তারপরে -k -35, এটা যোগ করলে 198 হয়, তার থেকে 35 বাদ দিলে +163 হয়। ওই পাশে গেলে সবই তো ঠিকই আছে। এটার কি অ্যান্সার ভুল আছে? এটার আই থিঙ্ক অ্যান্সার ভুল আছে। ঠিক আছে, এইটার অ্যান্সার ভুল আছে, এটা মাইনাস হবে না, শুধু 163 হবে, অপশন ডি। এটার অ্যান্সারে মাইনাস কিন্তু আসছে না। ঠিক আছে, চল এবার আমরা চলে আসছি হচ্ছে পরের অঙ্কটায়। পরের দাগের অঙ্কটা কি বলছে দেখ, 3 দাগের অঙ্কটা বলছে 15 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বের কোনো জ্যায়ের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে বলেছে। তাহলে 15 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আছে, আমি একটা বৃত্ত এঁকে নিলাম। কোনো বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে, কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে একটা জ্যা আছে। তাহলে এইখান থেকে এটা হচ্ছে 9 সেমি বলেছে, আর 15 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে, এটা হচ্ছে 15 সেমি। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে আমরা এটার নামকরণ করলাম ও, এটার নামকরণ করলাম এ, এটা করলাম বি, আর এটার নামকরণ করলাম পি। তাহলে দেখ এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তোরা এটা জানিস যে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। তাহলে সমকোণী ত্রিভুজের আমাদের পিবি বের করতে হবে। পিবি বের করার সূত্র কি তোরা জানিস? পিবিটাকে তো ভূমি ধরা হয়, ভূমি বের করতে গেলে অতিভুজ স্কোয়ার থেকে আমাদের লম্ব স্কোয়ার মাইনাস করতে হয় √ওভারের মধ্যে। ঠিক আছে, √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ওবির মান হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার আর 9 স্কোয়ার, 15 স্কোয়ার করলে তোরা জানিস 225 হয়, আর 9 স্কোয়ার করলে 81 হয়। তাহলে 225 থেকে যদি 81 আমরা বিয়োগ করি কত হয়? 4, 8 4 12, 144, অর্থাৎ 12 সেন্টিমিটার আসছে। 12 সেন্টিমিটার এই অঙ্কটার অ্যান্সার আসছে। তাহলে 12 সেন্টিমিটার কোথায় রয়েছে? অপশনে, অপশন ডি তে রয়েছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই।
নেক্সট অঙ্ক কি বলছে, 4 দাগেরটা বলছে, 4 দাগেরটা কি বলছে যে tan x এর যে মানটা সেটা 2 আছে, তাহলে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স এর মান কত আমাদেরকে বের করতে হবে। তাহলে tan x এর মান যদি 2 হয়, ঠিক আছে ভালো করে বুঝবি, tan x এর মান যদি 2 হয় তার মানে আমরা এখানে লম্বটাকে ধরতে পারি কত, লম্বটাকে ধরতে পারি হচ্ছে 2x, আর ভূমিটাকে আমরা ধরতে পারি হচ্ছে শুধু x। ঠিক আছে, নিচে আমরা 1 ধরতে পারি। ঠিক আছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে দিচ্ছি তাহলে তোরা বুঝতে পারবি। দেখ, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ট্যান মানে আমরা জানি কি লম্ব বাই ভূমি, তাই লম্বতেই 2 রয়েছে, তাহলে এখানে 2x এটাকে ধরলাম, আর ভূমিতে 1 রয়েছে তাই শুধু x ধরলাম। তাহলে অতিভুজ কি বেরোবে বলতো, অতিভুজ বের করার সূত্র কি, 2x এর স্কোয়ার প্লাস শুধু x এর স্কোয়ার। তাহলে 2 এর x এর স্কোয়ার কত হয়, 4 আর 1 এ 5, 5টা x এর স্কোয়ার হয়, অর্থাৎ √5 ইন্টু এক্স বেরোবে। বুঝতে পারলাম, √5 ইন্টু এক্স বেরোবে। ক্লিয়ার? এইবার ভালো করে লক্ষ্য করে দেখ, আমাদেরকে সাইন স্কোয়ার এক্স বের করতে বলেছে, তাহলে সাইন স্কোয়ার এক্স আর মাইনাস দিয়ে কস স্কোয়ার এক্স এটা বের করতে বলেছে। তাহলে সাইন মানে কি, সাইনের বাংলা যদি আমরা করি তাহলে কি বল, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 2x আর অতিভুজ হচ্ছে √5 ইন্টু এক্স, মাইনাস কজেও একই, ভূমি বাই √5 ইন্টু এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স কেটে গেলে 2/√5 হচ্ছে, আর এটা 1/√5 হচ্ছে। তাহলে এটার যদি লসাগু করিস তোরা তাহলে দেখতে পাচ্ছিস 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, অ্যান্সার 1/√5 হচ্ছে। তাহলে 1/√5 এটাও তো দেখি অপশনে নেই, আজব তো, অপশনে নেই কেন, ঠিকই তো করেছি। আচ্ছা, স্কোয়ার পদে আছে, সরি সরি সরি, স্কোয়ার পদে আছে, স্কোয়ারে আছে। তাহলে স্কোয়ারে যদি থাকে তাহলে আমরা কি করব, এটা 4/5 হবে আর এটা 1/5 হবে, তাহলে অ্যান্সার হচ্ছে 3/5। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে 3/5। তাহলে 3/5 আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে, 3/5 অপশন এ তে রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি, এবার দেখ আমরা করব হচ্ছে কত দাগ, 5 দাগ। 5 দাগেরটা বলছে এই যে সংখ্যাগুলো রয়েছে 1 7 4 3 4 3 4 এবং 5-এর গড় এম বলে দিয়েছে, আর এইটার এবং পি এর গড় এটা বলে দিয়েছে, পি এর মান কত আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এই সংখ্যাগুলো অর্থাৎ 1 যোগ 7 যোগ 4 যোগ 3 যোগ 4 যোগ 5, এটাকে কত দিয়ে ভাগ করব বল, 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করব, যেটার মান বেরোচ্ছে কত বলতো, এম। তাহলে এইখান থেকে আমরা একটা মান বের করতে পারি না বল, 5 4 হচ্ছে 9, 9 10 11 12, 12 13 14 15 16, 16 একে 17, 17 17 18 19 20 21 22 23 24, 24কে 6 দিয়ে ভাগ করলে কত হয়, 4 6 24, মানে 4 হচ্ছে এম এর মান। তাহলে এম এর মান আমরা পেয়ে গেলাম 4। তাহলে এম এর মান যদি আমরা 4 পেয়ে যাই তাহলে আরেকটা সংখ্যা দিয়েছে 3 2 4 2, তারপরে 3, তারপরে 3, তারপরে একটা পি আছে। তাহলে এইটার যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে বলতো, 1 2 3 4 5 6 7, 7 দিয়ে ভাগ করব, তাহলে এইটার গড় বেরোবে বলেছে m-1, তাই তো? তাহলে বা দিয়ে আমরা ওপরে যদি যোগ করি 3 3 6, 7 8, 8 9 10, 10 4 14, 14 15 16 17, তাহলে 17 প্লাস পি বাই 7 ইকুয়াল টু এম এর মান তো 4 পেয়ে গেছি, 4 থেকে 1 বাদ দিলে এটা 3 হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 17 প্লাস পি আর 3 7 21, তাহলে বাদ দিয়ে আমরা পি ইকুয়াল টু 21 থেকে যদি 17 বাদ দিই তাহলে কত বেরোয়, 17 18 19 20 21, মানে অ্যান্সার 4 আসবে। অ্যান্সার দেখ 4 আসছে, ঠিক আছে, অ্যান্সার কি আসছে, 4 আসছে, 4 আছে অপশনে, সি তে রয়েছে, সি, অপশন সি। ঠিক আছে, চলো।
এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়, 5 দাগ হয়ে গেল। 6 দাগেরটা কি বলছে? বলছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তার নতুন আয়তন এবং পূর্বের আয়তনের অনুপাত। আচ্ছা, তাহলে প্রথমে আগে সব থেকে আগে আয়তন কত ছিল শঙ্কুর? শঙ্কুর আয়তনের সূত্র তোরা জানিস, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা ছিল আগে। আর এখন যদি দ্বিগুণ করি তাহলে 1/3 পাই 2r² এইচ, এইটা হবে। ঠিক আছে, এটা হবে। তাহলে নতুন আয়তন এবং পূর্বের আয়তন, আচ্ছা নতুনটাকে আগে লিখতে হবে তারপরে পূর্বেরটা লিখতে হবে। তাহলে 1/3 পাই r² এইচ, এটাকে লাস্টে লিখতে হবে। ঠিক আছে, তাহলে নতুন ইস্টু পুরনো। তাহলে এটা থেকে 1/3 পাই পাই কেটে যাচ্ছে, এইচ এইচও কেটে যাচ্ছে। তাহলে এটা 2 এর স্কোয়ার 4 হবে, আর এই পাশে থাকবে 1, 4:1 অ্যান্সার। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বুঝতে পারলি কি পারলি না? এমসিকিউ তাহলে সবকটা করিয়ে দিলাম, এমসিকিউ ঝামেলা শেষ। এবার চলে আসছি আমরা হচ্ছে শূন্যস্থান পূরণে। দেখ, শূন্যস্থান পূরণে এক দাগে কি বলছে? এক দাগেরটা বলছে যে এইগুলোর ভেদ ধ্রুবক তিনটের সমষ্টি কি হবে। তো এটা তোদেরকে কোষে দেখতে হবে। আমরা a মাইনাস বি ভ্যারিজাসটা তুলে দিয়ে k1/c লিখতে পারি। আবার b মাইনাস সি এটার ভ্যারিজাস তুলে দিয়ে k2/a লিখতে পারি। আবার c মাইনাস এ ভ্যারিজাস তুলে দিয়ে k3/b লিখতে পারি। এবার প্রত্যেকটাকে গুণ করে দে, ac মাইনাস বিসি ইকুয়াল টু k1, আবার ab মাইনাস এসি ইকুয়াল টু k2, আবার বিসি মাইনাস এবি সমান সমান k3। এবার এই তিনটেকে যোগ করলে কি হবে বলতো? k1 প্লাস k2 প্লাস k3। এটাকে যদি যোগ করি তাহলে ac মাইনাস বিসি প্লাস এবি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি। সব করা দেখ কেটে যাচ্ছে, এসির সাথে এসি কেটে যাচ্ছে, এবির সাথে এবি কেটে যাচ্ছে, বিসির সাথে বিসি কেটে যাচ্ছে, অর্থাৎ 0। তার মানে তিনটের সমষ্টি কি লিখবো? 0 লিখবো। ঠিক আছে, তাহলে এটা শূন্যস্থানে অ্যান্সার কত? 0। ক্লিয়ার? এবার আমরা চলে আসছি হচ্ছে এক দাগ শেষ হয়ে গেল। 2 দাগেরটা বলছে কোনো যন্ত্রের বর্তমান মূল্য 5,000 টাকা, উহার মূল্য মূল্য হ্রাসের হার বার্ষিক 10% হলে ড্যাশ বছর পরে ওর মূল্য হবে এত টাকা। আচ্ছা, তাহলে আমাদের মেন সূত্র কি? a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 এটা হচ্ছে মেন সূত্র, তাই তো? তো আমরা এর মানটা তো এখানে বলে দিয়েছে, এর মানটা বলে দিয়েছে 3,645 টাকা, পি এর মান বলে দিয়েছে 5,000। আচ্ছা, এটা প্লাস হবে না মাইনাস হবে, কারণ এখানে হ্রাস বলেছে। ঠিক আছে, হ্রাস বলেছে তাই মাইনাস হবে। তারপরে 5,000 হবে, তারপরে 1 - 10% হবে, আর টু দি পাওয়ার কি হবে? এন হবে। কেন এন হলো? কারণ এন এর মান তো আমরা জানি না। তাহলে এটা 3645 বাই দিয়ে 5,000 লিখতে পারি, ইকুয়াল টু দিয়ে আমরা শূন্য শূন্য কেটে দিলে 10 থেকে একবার দিলে কত হচ্ছে? 9/10 টু দি পাওয়ার এন, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার বল কাটাকুটি তো করা যায়। কাটাকুটি কি 5 দিয়ে তো যাচ্ছে, 5 1000, 5 দিয়ে করলে 5 6 5 7 35, 5 দুগুণি 10, আর 5 9 45, 729 বাই, এটা 729 মানে হচ্ছে 9/10 তাই তো? আর এখানেও 9/10 টু দি পাওয়ার এন। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে বেস যদি মিলে যায় তাহলে টু দি পাওয়ার দুটো সমান হয়। তাহলে এন এর মান আমরা কি পেলাম? 3 পেলাম। ঠিক আছে, এন এর মান আমরা 3 পেলাম, অর্থাৎ 3 বছর হবে। অ্যান্সার কি হবে? 3 বছর। 3 বছর পর তার মূল্য হবে 3,645 টাকা। ঠিক আছে, এই অঙ্কগুলোর কিন্তু কোনো পিডিএফ পাবি না, প্রথমেই বলে দিচ্ছি। এগুলো কিন্তু আমার সাথে সাথেই করে নিতে হবে, কারণ আমি তোদের চোখের সামনেই মুছে দিচ্ছি। আর না মুছলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে আমার অঙ্ক করতে।
এবার দেখ 3 দাগেরটা আমরা করছি। 3 দাগেরটা কি বলছে? 3 দাগেরটা বলছে যে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি হচ্ছে একটা ব্যাস। আচ্ছা, এখানে দিয়েই দিয়েছে। তাহলে এ সি ডি, এ সি ডি অর্থাৎ এই যে কোণটা, এখানে যে কোণটা রয়েছে, আর ডিইবি মানে এই কোণটা ডিইবি, এই কোণটা রয়েছে, এই কোণটার যোগফল কত হবে? যোগফল কত হবে? আচ্ছা, এটা একটু অদ্ভুত টাইপের অঙ্ক। যোগফল আই থিঙ্ক 90 হবে, তাই তো? আই থিঙ্ক 90 হবে এটা। কিন্তু লজিক কি? এ বি একটা ব্যাস দিয়ে দিয়েছে, এসিডি আর ডিইবি। হুম, এসিডি আর ডিইবি। ঠিক আছে, এইটা না কিছু একটা লজিক আছে যেটা এখন আমার ব্রেনে একদমই আসছে না। এসিডি আর ডিইবি, এই দুটো কোণ। আচ্ছা, এই দুটো কোণের মান যোগ করে বের করতে হবে। অংশুমান বলছে 270 আছে, 270 কি করে বেরোয় বলতো? পঞ্চভুজের সমষ্টি যদি আমরা পঞ্চভুজ তো 1 2 3, 1 2 3 4 5, হ্যাঁ 5 আছে। তাহলে 5-এর আচ্ছা, আচ্ছা পঞ্চভুজের যদি আমরা পঞ্চভুজের মানে 5 বাহু বিশিষ্ট, 5 বাহু বিশিষ্ট চতুর্ভুজের, চতুর্ভুজের অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ বের করার সূত্র কি তোরা কেউ জানিস? অন্তস্থ কোণ বের করার সূত্র হচ্ছে 2 × n - 2 × 90। তাহলে 2 গুণ 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3 গুণ 90, 3 দুগুণি 6, 6 9 54, 540 অন্তস্থ কোণের একটা সমষ্টি বেরোচ্ছে। তাহলে আমরা যদি এটাকে 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 5 একে 5, 5 একে 5, 5 8 40, তাহলে 108 ডিগ্রি করে বেরোচ্ছে হচ্ছে প্রত্যেকটা অন্তস্থ কোণ। তাহলে 108 আর 108 যদি যোগ করি, 8 8 16, 216 ডিগ্রি হচ্ছে। অ্যান্সার 270 আছে, কিন্তু মনে হচ্ছে না, এটা কিছু তো লজিক আছে। হুম, ঠিক আছে, এটাকে আমি একটু ডিউ রাখছি, এটা আমার পরে দেখতে হবে। এটা তো কিছু একটা তো ব্যাপার আছে অঙ্কটার, এটা লজিকটা তো ঠিক জানা নেই। ঠিক আছে, এটা লজিকটা দেখতে হবে। অ্যান্সার 216 আসছে, যদি পঞ্চভুজ করে আমরা করি তাহলে 216 আসছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি হচ্ছে 4 দাগের অঙ্কটায়। 4 দাগের অঙ্কটা কি বলছে যে ট্যান থিটা প্লাস কট থিটা এর ক্ষুদ্রতম মান কত? তো ক্ষুদ্রতম মান এটা তো সোজা, ট্যান থিটা প্লাস কট থিটা। তাহলে ট্যান থিটার কট থিটার ক্ষুদ্রতম মান আমরা কিভাবে বের করব? তো এটা বের করতে গেলে আমরা প্রথমে কি করব? ট্যান থিটার কট থিটা, ট্যান থিটার ক্ষুদ্রতম মান হচ্ছে 1 আর কট থিটার ক্ষুদ্রতম মান হচ্ছে 1। ঠিক আছে, এটা ক্ষুদ্রতম মান। তাহলে 1 আর 1 যোগ করলে কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে এইটা 3-এরটা তো অ্যান্সার পেলাম না, 4-এরটার অ্যান্সার হচ্ছে কত? 2। ক্ষুদ্রতম মান হচ্ছে 2। ঠিক আছে, ট্যান থিটা আর কট থিটার ক্ষুদ্রতম মান যোগ করলে 2 বেরোয়। ঠিক আছে, যেটা 90 থেকে ছোট হবে আর 0 থেকে বড় হবে। তো আমরা যদি 45 ডিগ্রি ধরেই করি তাহলে 2 আসছে ক্ষুদ্রতম মান। ঠিক আছে, এটা সহজ অঙ্ক। এবার দেখ আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়। 5 দাগেরটা কি বলছে? কোন লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি ও 6 সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে এখানে মান বসিয়ে দে, পায়ের জায়গায় আমরা কি করব? পাই বসাবো। ঠিক আছে, আর এর জায়গায় এখানে বলে দিয়েছে কত? ভূমির ব্যাসার্ধ হচ্ছে 6, আবার 6 প্লাস তির্যক উচ্চতা বলে দিয়েছে কত? 8। তাহলে আমরা পাচ্ছি পাই ইন্টু 6 ইন্টু কত হচ্ছে? 8, 9 10 11 12 13 14।
তাহলে 14 দিয়ে 6 কে গুণ করলে কত হয়? 4 6 24, 4 6 24, 6 6 7 8, 84 পাই বেরোচ্ছে। ঠিক আছে, এবার পায়ের মান আছে কিনা একটু আমাকে অ্যান্সার দেখে বলবি কেউ? পায়ের মান কি দেওয়া আছে, মানে পায়ের মান কি বসাবো কি বসাবো না? না বসালেও চলবে আর বসালেও চলবে। একটু কেউ অ্যান্সার দেখে আমাকে বলতো পায়ের মান বসাবো কি বসাবো না। আছিস কেউ ক্লাসের মধ্যে না চলে গেছিস? আচ্ছা, পায়ের মান নেই, 264 বলছিস তাই তো? তাহলে পায়ের মানটাকে এখানে তাহলে আমরা বসিয়ে দিচ্ছি। পায়ের মান হচ্ছে 22/7, 7 দিয়ে কাটাকুটি করলে 7 12 84, তাহলে 12 দিয়ে করলে 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 25, 26, 264 বেরোচ্ছে। তাহলে 264 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, চলো। এবার প্রশ্ন হচ্ছে স্যার 84 পাই লিখলে কি নাম্বার দেবে না? হ্যাঁ দেবে, অবশ্যই দেবে, ওটাও একটা অ্যান্সার। কিন্তু তবু আমি অ্যান্সারটা তোদের কাছ থেকে জেনে নিলাম। আচ্ছা, 6 অঙ্কটা কি বলছে দেখ। পাশের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 6 হলে পি এর মান কত? তো আমরা এটা কি করব, এটার আমাদেরকে সামেশন এফ আই এক্স আই বের করতে হয়। তোরা জানিস যে একটাতে এক্স হয়, একটাতে এফ হয়, আর একটাতে এক্স আর এফ হয়। ঠিক আছে, তাহলে এক্স এর মানগুলো কি দিয়েছে? 2, 2 এর সাথে রয়েছে 3, 4 এর সাথে রয়েছে 2, 6 এর সাথে রয়েছে 3, 10 এর সাথে রয়েছে 1, আর পি প্লাস 5 এর সাথে রয়েছে হচ্ছে 2। তাহলে এটা গুণ করলে হচ্ছে 6, 4 দুগুণি হচ্ছে 8, 3 6 হচ্ছে 18, 10 একে 10, আর এটা হয়ে যাচ্ছে 2p প্লাস 10। তাহলে এইটাকে যদি যোগ করি, আমাদের যৌগিক গড় বের করতে গেলে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই। তাহলে সামেশন এফ আই এক্স আই যদি বের করি তাহলে কত হয় বল? 8 9 10 11 12 13 14, 14 14 15 16 17 18 19 20 21 22, 22 10 32, 32 10 42, 42 আর 10 52। তাহলে 52 প্লাস 2p বেরোচ্ছে, 52 প্লাস 2p। আর সামেশন এফ আই বের করতে হয়, তাহলে সামেশন এফ আই কত হচ্ছে দেখে নি। 3 3 6 7 8, আর একে 9 10 11, 11 বেরোচ্ছে। তাহলে আমরা সূত্র কি জানি বলতো? যৌগিক গড় সমান সমান এক্স বার। এক্স বার সমান সমান আমরা জানি সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই ইকুয়াল টু এক্স বার হয়, এটা আমরা সূত্র জানি। তাহলে এখানে রয়েছে 52 প্লাস 2p বাই 11 ইকুয়াল টু বলে দিয়েছে কত? ইকুয়াল টু বলে দিয়েছে 6। এটা থেকে বের করতে পারবি তোরা 52 প্লাস 2p ইকুয়াল টু 6 11 66। তাহলে 66কে যদি আমরা করি তাহলে কি হবে বলতো? 2p ইকুয়াল টু 66 মাইনাস 52। তাহলে পি সমান সমান কত হবে? 2 4, 14কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7। তাহলে পি এর মান 7 বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে 6 দাগের অ্যান্সারটা 7 বেরোচ্ছে। শুধু এখানে 3 দাগেরটাই মিস হয়ে গেল। 3 দাগেরটার তো কোনো লজিক আমি পাচ্ছি না, একটু ঘাটাঘাটি করতে হবে, বইটই ঘাটতে হবে। ঠিক আছে, যাই হোক, নেক্সট। এবার আমরা চলে আসছি হচ্ছে দেখ সত্য মিথ্যায় 3 দাগের একেরটা কি বলছে। √72 আর √40 যদি আমরা করি তাহলে কি √32 আসছে? তো আমাদের এটা কি করতে হবে? √72কে ভেঙে দেখতে হবে। 72 এরকম করে ভাঙা যায়। 2 দিয়ে করলে 36 দুগুণি 72, 2 দিয়ে 36কে করলে 6 6 36, অর্থাৎ 6√2 পাচ্ছি। আচ্ছা, 40কে করলে তো 4 10 40। আচ্ছা, 2 দিয়েই করি 20, আবার 2 দিয়ে করলে হচ্ছে 10, আবার 2 দিয়ে করলে হচ্ছে 5। তাহলে একটা 2 এর সেট হচ্ছে, তার মানে 2, আর এখানে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 32 কিভাবে আসছে? হুম, 32-এর সাথে কোনো লেনা দেনা নেই, এটাকে তো বিয়োগ করা প্রথমত যায়ই না। তাহলে এটা একেরটা মিথ্যা হবে। ঠিক আছে, একেরটা ফলস হবে, ফলস। একেরটা মিথ্যা হবে, কারণ কোনো মতে এটা বিয়োগ করা যাচ্ছে না, তাহলে তো আর কিভাবে 32 আসবে? অসম্ভব ব্যাপার। আচ্ছা, এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়। 2 দাগেরটা কি বলছে দেখে নে। বার্ষিক 8% হারে সরল সুদে কোনো আসল 12.5 বছরে যদি দ্বিগুণ হয়
আচ্ছা 12.5 বছরে দ্বিগুণ বলেছে, তাহলে 12.5 বছর মানে কি দ্বিগুণ হচ্ছে কিনা আমরা দেখে নিচ্ছি। তাহলে পি এর মানটা পি ইকুয়াল সরি আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা তো মেন সূত্র। তাহলে দেখে নে আই এর মান যা হবে পি এর মানও তাই হবে। কেন বলতো, দ্বিগুণ হলে কিন্তু আমরা বহু অঙ্ক করেছি, দ্বিগুণ মানে হচ্ছে যে পি এর মান যা হয় অর্থাৎ আসল যা হবে শুধু তাই হবে, তাহলেই দ্বিগুণ হয়। আর আর এর মান হচ্ছে এখানে 8%, আর টি এর মান জানি না, টিটা বের করবো যে 12.5 আসছে কিনা। তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, টি এর মান আমরা পাচ্ছি 100/8। তাহলে 100/8কে কাটাকুটি করলে 4 দিয়ে 4 25 100, 4 দুগুণি 8 মানে 12.5 আসছে এটা। তার মানে এটা সত্য হবে, ঠিক আছে, এটা সত্য হচ্ছে, এটা ট্রু হচ্ছে, 12.5 আসছে টি এর মান। এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়, 3 দাগেরটা কি বলেছে, একটা ছবি আছে, ছবিতে কি বলেছে দেখ, বলছে যে এই যে বাইরের যে কোণটা যেটা সিবিডি সেটা কি 70 ডিগ্রি হতে পারে। দেখ কোনো মতেই হতে পারে না। কেন হতে পারে না তোদের লজিকটা বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা কর। এইখানে এইখানে বৃত্তস্ত চতুর্ভুজ আছে, বৃত্তস্ত চতুর্ভুজ। তাহলে তুই একটা কথা বল, তোর একটা কথা বল যে এইটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এইটা তো 70 ডিগ্রি হওয়ার কথা, ঠিক আছে। কোণ এ বি সি এইটা তো 70 ডিগ্রি হওয়ার কথা। কেন স্যার, কেন স্যার 70 ডিগ্রি হবে, কারণ 180 থেকে তো 110 বিয়োগ করতে হবে, তাহলে তো 70 ডিগ্রি হবে। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার বিয়োগ করবেন, কারণ আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তাহলে এইটা যদি 70 হয় তাহলে এইটা কোনো মতেই 70 হতে পারে না। এই কোণটার অরিজিনাল মান কত হবে, সিবিডির মান অরিজিনাল কত হবে, 180 থেকে 70 বিয়োগ করতে হবে, অর্থাৎ 110 ডিগ্রি হবে। মানে এটা 110 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এখানে দিয়েছে কি, এখানে দিয়েছে হচ্ছে যে স্যার এখানে দিয়েছে হচ্ছে 70, তার মানে এটা মিথ্যা হবে। তাহলে তিনেরটা লিখবি হচ্ছে ফলস, ঠিক আছে, তিনেরটা কি লিখবি, ফলস। ক্লিয়ার, চারেরটাই চলে আসছি। দেখ চারেরটা কি বলছে, চারেরটা বলছে যে সাইন থিটার মান 1 অপেক্ষা কি বড় হতে পারে। সাইনের যে কোনো মান নিয়ে নে, 30 ডিগ্রির মান নিয়ে নে, তাহলে এটা হাফ হচ্ছে। সাইন 45 এর মান নিয়ে নে, 1/√, হচ্ছে। সাইন 90 ডিগ্রিও নিয়ে নে, 1 হচ্ছে। একের থেকে কি বড় হচ্ছে, একের থেকে বড় হচ্ছে না। তাই চারের অ্যান্সারটা হবে ফলস, মিথ্যা। বুঝতে পারলি, কারণ সাইনের 90 ডিগ্রিতে গিয়ে তো আটকে যাবে, তাহলে সেইটাতেই 1 থাকছে, একের ওপরে কিন্তু আর যাচ্ছে না, তাই সাইন থিটার মান 1 অপেক্ষা বড় নয়, এটা মিথ্যা হবে। পাঁচেরটায় চলে আসছে, দেখ পাঁচেরটা কি বলছে, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে শঙ্কুটির উচ্চতার ভূমির ব্যাসার্ধ সমান হবে। হ্যাঁ একদমই হবে। দেখ অর্ধ শীর্ষ কোণ যদি আমরা আঁকি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আর এইটা হচ্ছে তার, ঠিক আছে। তাহলে এইটা যদি আমরা করি, তো এটা এবার অর্ধ শীর্ষ কোণটা আমরা আঁকছি, দেখ এখান থেকে একটা দাগ সোজাসুজি যাবে। তাহলে অর্ধ শীর্ষ কোণ কোনটাকে রিপ্রেজেন্ট করছে, এইটাকে। তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি যে লম্ব যা হবে ভূমিও তাই হবে, লম্ব যা হবে ভূমিও তাই হবে, ঠিক আছে। কেন হবে স্যার, কারণ tan 45 ডিগ্রি ধরে দেখ, tan 45 ডিগ্রি ধরে দেখ, এটার নাম দিয়ে দিলাম এ, এটা ও, এটা বি। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, এ ওর যা মান হবে ও বিরও তাই মান হবে। এ ও ইকুয়াল টু ও বি আসছে, tan 45 মানে তো 1, তাহলে একে দেখ এ ওর যা মান ও বিরও তাই মান, তাই এই কারণের জন্য পাঁচেরটা সত্য হবে, পাঁচেরটা ট্রু হবে, ঠিক আছে। পাঁচেরটা কি হচ্ছে, ট্রু হচ্ছে, সত্য হচ্ছে। এবার আমরা চলে আসছি হচ্ছে 6 দাগেরটায়, বলছে এই সংখ্যাগুলোর মধ্যমা যদি 6 হয় তাহলে এক্স এর মান কি 4 হচ্ছে। আচ্ছা করে দেখি আগে, মধ্যমাগুলো 6 বলেছে, তাহলে মধ্যমা যদি 6 হয় তাহলে আমরা কি করব, সব থেকে ছোট সংখ্যা সাজিয়ে নেব।
আচ্ছা, এক্স এর মান যদি 4 হয়, আমরা মধ্যমা না করে এক্স এর মানটাই 4 ধরে নিলাম, তাহলে সব থেকে ছোট হচ্ছে 3 হয়ে গেল। 4 দুবার ধরবো কেন, কারণ এক্স এর মানও আমরা 4 ধরে নিচ্ছি, তাহলে 4 হয়ে গেল, এক্স হয়ে গেল। তারপরে ধরে নিচ্ছি 5, তারপরে ধরে নিচ্ছি হচ্ছে 8, তারপরে ধরে নিচ্ছি 9। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, কি হলো ব্যাপারটা, 11 আছে। আচ্ছা, তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 3 সাথে 11 কাটবে, 4 সাথে 9 কাটবে, 4 সাথে 8 কাটবে, তাহলে মধ্যমা বেরোচ্ছে কত, 5। কিন্তু এখানে বলেছে মধ্যমা 6, তাহলে এই কারণের জন্য এটাও মিথ্যা হবে। ঠিক আছে, এই কারণের জন্য এটাও কি হবে, মিথ্যা হবে। এইগুলো একদম শর্টকাট টেকনিকে আমি তোদের করিয়ে দিচ্ছি। এবার আমরা চলে আসছি হচ্ছে, দেখ 4 দাগের 1 অঙ্কটায়, 4 দাগের 1 অঙ্কটা কি বলছে, যে জমির মূল্য প্রতি বছর 12% হারে বৃদ্ধি পায়, যদি জমিটির বর্তমান মূল্য এত টাকা হয়, তাহলে 2 বছর পরে জমিটির মূল্য কত বৃদ্ধি পাবে। তো এটা তো তোরা একদমই সহজ, তোরা কি করবি বলতো, a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এই সূত্রটা ফেলে দিবি। এই সূত্রটা ফেললে হয়ে যাবে, এর জায়গায় মান বসিয়ে দিবি, এর জায়গায় 3750000 বসাবি, পি এর জায়গায় কি করবি, মূল্য কত বৃদ্ধি পাবে। আচ্ছা, কত বৃদ্ধি পাবে বলেছে, তার মানে এর জায়গায় এই থাকবে, পি এর জায়গায় বসিয়ে দিবি 3750001 প্লাস আর এর মান 12/100 আর টু দি পাওয়ার 2। এটার থেকে আগে প্রথমে এটা সমাধান করে মান বের করবি, এটার কিছু একটা মান বেরোবে, আমি আর করে দিচ্ছি না, এটার কিছু একটা মান বেরোবে। এইটার থেকে কি করবি বলতো, লাস্ট লাইনে বৃদ্ধি পেয়েছে মানে মূল্য বৃদ্ধি পেয়েছে, মূল্য বৃদ্ধি পেয়েছে, তো মূল্য বৃদ্ধি কত পেয়েছে, যে অ্যান্সারটা তোর বেরোবে, যে অ্যান্সারটা তোর বেরোবে সেটার থেকে মাইনাস করে দিবি হচ্ছে 3 7 5 3টে 0, এটা বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, পুরো আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, এটা সমাধান করবি, সমাধান করে যেটা আসবে তার থেকে 3,75,000 বিয়োগ করে দিবি, সেটাই হচ্ছে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটা করে নিবি, এটা হোমওয়ার্ক থাকবে, এবং হোমওয়ার্ক করা হয়ে গেলে অবশ্যই কিন্তু জানিয়ে দিবি যে স্যার এটা হোমওয়ার্ক হয়ে গেছে। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়, 2 দাগেরটা দেখ। 2 দাগেরটা বলছে যে এ 20,000 টাকা 3 মাস, বি 24,000 টাকা 4 মাস খাটালো, ওই ব্যবসায় লাভ কি অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হবে। তো এটা তো একদমই সোজা অঙ্ক, দেখ 20,000 টাকা কত মাস খাটাচ্ছে, 3 মাস, আর 24,000 টাকা খাটাচ্ছে কত, 4 মাস, তাহলে এইটাকে অনুপাত করে দিলেই তো হয়ে যায়। তাহলে 20,000 গুণ 3 ওপরে লিখলাম, আর 24,000 গুণ 4 নিচে লিখলাম, 3টে করে শূন্য কেটে গেল, 3 দিয়ে 24কে কাটাকুটি করা যায়, 3 8 24, 4 দিয়ে 20কে কাটাকুটি করা যায় 5, অ্যান্সার দেখ 5:8 আসছে। বুঝতে পারলি, এটা একদম পাতি অঙ্ক। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি হচ্ছে 3-এরটায়, বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান কত। দেখ, এটা আমরা কি করব, আমরা জানি আলফা প্লাস বিটার মান হচ্ছে -b/a, তাহলে অঙ্ক অনুযায়ী কি হচ্ছে 22/1 হচ্ছে, অর্থাৎ 22ই হচ্ছে। আবার আলফা বিটার মান আমরা জানি c/a, সি এর মান দেখ 105/1 হচ্ছে, তার মানে 105ই হচ্ছে। দুটোর মান আমরা আগে বের করে নিলাম। এইবার একটা জিনিস লক্ষ্য করে দেখ, এখানে বলেছে আলফা মাইনাস বিটা, তাহলে আলফা মাইনাস বিটা আগে স্কোয়ার পদে আমরা বের করব, তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার প্লাস -4 আলফা বিটা, এইটা আগে বের করে নেব। তাহলে এইটার মান আমরা পেয়ে গেছি কত, 22, তাহলে 22-এর স্কোয়ার আর 4 গুণ 105। তাহলে আমায় বল যে এই 22-এর স্কোয়ার করলে কত হয়, 484 হয়, আর এটা করলে কত হয়, 420 হয়। তার মানে এইটাকে যদি তোরা বিয়োগ করিস তাহলে কত হবে বলতো, 64 হবে, তাই না। তাহলে আলফা মাইনাস বিটার মান আমরা কি করব, 64 √ওভার করে দেব,
তাহলে আলফা মাইনাস বিটার মান বেরোবে প্লাস মাইনাস 8, 8 8 64। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। এরপরে চলে আসছি আমরা পরেরটায়, 4 দাগেরটা বলছে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এটাকে আমরা কে ধরে নিচ্ছি। ঠিক আছে, 4 দাগের অঙ্ক, এটাকে আমরা কি করছি, কে ধরে নিচ্ছি। তাহলে এ এর মান বেরোবে বি কে, আর সি এর মান বেরোবে ডি কে। তাহলে এই জায়গাটায় মান বসিয়ে অঙ্ক তো করতে পারবি, এটাও আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা আশা করি পেরে যাবি। ঠিক আছে, এটা আশা করি পেরে যাবি। এর জায়গায় মান বসাবি বি কে, আর সি এর জায়গায় মান বসাবি ডি কে। তারপরে কমন নিবি, ওপর নিচ দেখবি কাটাকুটি যাবে, এক আসবে। ঠিক আছে, এটা এক আছে অ্যান্সার, এটা পারবি আশা করি, এটা একদমই সহজ অঙ্ক। 4 হয়ে গেল, চলে আসছি 5 দাগেরটা দেখ। 5 দাগের অঙ্কটা কি বলছে, যে বৃত্তস্থ একটা চতুর্ভুজ রয়েছে, বি এ ডি বলে দিয়েছে, বি এ ডি কোনটা বলে দিয়েছে, আর এ বি সি, এ বি সি বলে দিয়েছে, আবার বলেছে বিসিডি বলে দিয়েছে, আর এডিসিও বলে দিয়েছে। এক্স ও ওয়াই এর মান কত। দেখ, আমরা জানি এ বি সি আর এডিসি এই দুটো যোগ করলে আমরা জানি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। কেন স্যার? কারণ ওই যে বললাম, আহ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়। তাহলে এইটার থেকে আমরা কি করব, এবিসির মান কত, এবিসির মান এক্স প্লাস 10, আর এডিসির মান কত, এডিসির মান হচ্ছে 5y+5 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এটার থেকে আমরা এক্স প্লাস 5y বের করছি। তাহলে 180 থেকে মাইনাস যাবে কত, 10 আর 5 15। তাহলে 10 আর 5 15 যদি বিয়োগ করি কত হয় বলতো, 5 2 হলে 6, 165 ডিগ্রি হচ্ছে। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস 5y সমান সমান 165। ঠিক আছে, বুঝতে পারলি কিনা দেখ, এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করছি। এবার দেখ এই পাশে আরেকটা আমরা করব, আরেকটা কি করব, এই পাশে আমরা করব হচ্ছে কোণ বি এ ডি আর প্লাস দিয়ে কোণ বি সি ডি, এটাও তো 180 ডিগ্রি। তাহলে বিএডি কত, 2x+4, আর বিসিডি কত, বিসিডি হচ্ছে 4y-4 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2x+4y ইকুয়াল টু 180 থেকে মাইনাস যাচ্ছে কি, আচ্ছা 4 থেকে 4 তো বাদ যাচ্ছে, তার মানে 180 থাকছে এটা। ঠিক আছে, এটা 180 থাকছে, এটা কিছু করা যাচ্ছে না। এবার দেখ পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে এটা 90 ডিগ্রি আসছে। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এবার তোরা জানিস যে অপনয়ন করতে হয়। তাহলে এই দুটো সমীকরণের যদি অপনয়ন করি, তাহলে এক্স প্লাস 5y ইকুয়াল টু 165 আছে, আর এক্স প্লাস 2y সমান সমান 90 আছে। তাহলে অপনয়ন করলে কি হবে স্যার, অপনয়ন করলে এক্স কেটে যাচ্ছে, 3y সমান সমান 5 9 10 11 12 13 14 15 16, মানে 75 ডিগ্রি। তাহলে ওয়াই কে যদি 3 দিয়ে যদি, সরি 75কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাচ্ছি বলতো, 3 দুগুণি 6 আর 3 পাচ্ছে 15, 25 ডিগ্রি আমরা পাচ্ছি, ওয়াই এর মান 25 ডিগ্রি পাচ্ছি। এবার এইটাকে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দে, 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসিয়ে। তাহলে 1 নম্বরে যদি আমরা বসিয়ে দিই, তাহলে এক্স প্লাস 5 × 25 ইকুয়াল টু 165। তাহলে বা দিয়ে আমরা এক্স ইকুয়াল টু 165 থেকে মাইনাস করবো, 5 25 125। তাহলে এক্স এর মান কত আসবে, 40 আসবে, 40 ডিগ্রি। তাহলে এক্স এর মান 40 ডিগ্রি আর ওয়াই এর মান 25 ডিগ্রি। বুঝতে পারছিস? আচ্ছা, এরপরে আমরা চলে আসছি পরেরটায়। এবার দেখ আমাদের 5এরটা হয়ে গেল, 6এরটা কি বলছে, কোনো রম্বসের
কোন রম্বসের কর্ণের দৈর্ঘ্য 24 সেমি আর 10 সেমি, রম্বসটি প্রতিবাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো আমরা একটা রম্বস আঁকছি। তো এটা আমরা রম্বস আঁকলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ঠিক আছে, এবার দেখ আমরা কি করব, এই দুটো কর্ণ এখানে বলে দিয়েছে। ঠিক আছে, এই দুটো কর্ণ কিসে ছেদ করছে? ও বিন্দুতে ছেদ করছে। এবার বলেছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য একটা একটা করে বলে দিয়েছে, ভালো করে মন দিয়ে শোন। এ সির যে কর্ণটা সেটা বলে দিয়েছে 24 সেন্টিমিটার, আর বিডির যে কর্ণ সেটা বলে দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা জানি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত যদি করে, তাহলে এসি থেকে আমরা ও এ অথবা ও সির মান বের করতে পারবো কিভাবে? 24কে 2 দিয়ে ভাগ করে, অর্থাৎ 12 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। একইভাবে বিডির মানটা যদি 10 হয়, তার মানে ও বি আর ও ডিও আমরা বের করতে পারবো কিভাবে? 10কে 2 দিয়ে ভাগ করে, অর্থাৎ 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার সমকোণে সমদ্বিখণ্ডিত যদি করে, তাহলে ত্রিভুজ এ ও বি থেকে পাই, এটার থেকে আমরা কি পাচ্ছি বলতো? এই কোণটা 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি তৈরি হচ্ছে। তাহলে 90 ডিগ্রি তৈরি হলে আমরা জানি ও এ স্কোয়ার আর ও বি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র আমরা জানি, তোরা সবাই আশা করি জানিস যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এইটা থেকে আমরা কি করব? ও এর মানটা আমরা কি পেয়েছিলাম? 12, 12 স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার কত হয়? 144 প্লাস 25 ইকুয়াল টু এ বি স্কোয়ার। তাহলে এ বির মান আমরা কত পাচ্ছি বলতো? এ বির মান পাচ্ছি √169, অর্থাৎ 13 সেন্টিমিটার আমরা অ্যান্সার পাচ্ছি। ঠিক আছে, তাহলে এ বির মান যদি 13 সেন্টিমিটার হয়, তাহলে রম্বসটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 13 সেন্টিমিটারই হবে। এটা উত্তর কিন্তু তোরা লিখে নিবি। ঠিক আছে, এবার আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়। পরেরটা কি বলছে দেখ, বলছে যে 7-এরটা, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার প্রত্যেক বাহু বৃত্তটিকে স্পর্শ করছে। একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু বৃত্তটিকে স্পর্শ করছে। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ আছে, আমি এঁকে নিয়ে আগে এঁকে নিলাম, এবং প্রত্যেকটা বাহু কি করছে? স্পর্শ করছে। তাহলে এইটা করলাম এ, এটা করলাম বি, এটা করলাম সি, এটা করলাম ডি। ঠিক আছে, তাহলে কি বলছে? এ বির মান হচ্ছে 6 সেমি। আচ্ছা, তার আরেকবার পড়ে নি। এবিসির একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের ভেতরে চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু বৃত্তটাকে স্পর্শ করছে। এ বি হচ্ছে 6, বিসি এ, আচ্ছা এ বি তো এখানে নেই, এ বি হচ্ছে এটা 6, বিসি হচ্ছে 6.5, সিডি হচ্ছে এখানে 7, আর এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখ, এরকম এরকম বৃত্তস্থ চতুর্ভুজের একটা প্রয়োগ আছে। ঠিক আছে, তোরা প্রয়োগটা করেছিস কিনা আমি জানি না। প্রয়োগটা হচ্ছে এ বি প্লাস সিডি যদি যোগ করি, তাহলে বিসি প্লাস এডি হয়। এইটা কিন্তু একটা সূত্র বা একটা প্রয়োগে আছে, তোদের বইতেই আছে, এটা কিন্তু হাইলাইট করে রাখলাম। এ বির সাথে সিডি যোগ করা যায় এবং বিসির সাথে এডি যোগ করা যায়, এটার প্রমাণও আছে। তাহলে এইটাকে যদি আমরা করি, তাহলে এ বির মান তো আমরা জানি 6, সিডির মান আমরা জানি 7, বিসির মান আমরা জানি 6.5, আর এডির মানটা আমরা জানি না। তাহলে এটা বের করা খুব সহজ। 6 6 12 13, 13 থেকে 6.5 বিয়োগ করে দিলেই এডির মান চলে আসবে। তাহলে এডি ইকুয়াল টু কি হবে? 5 7 8 9 10 11 12 13, 6.5। ঠিক আছে, 6.5 সেন্টিমিটার বেরোবে।
ঠিক আছে, এবার যদি বলিস যে স্যার এটা কি করে আসলো, এটা কিন্তু তোদের টেক্সট বই আছে, ঠিক আছে, টেক্সট বইটা একটু ঘেটে নিস, সেটাতে কিন্তু একটা আছে, বা এরকম ছবি দিয়ে খোঁজ পেয়ে যাবি, আমার এক্সাক্ট মনে নেই কোন পেজে আছে, কিন্তু এটা পেয়ে যাবি, ঠিক আছে। এবার চলে আসছি আমরা 8 দাগের অঙ্কটায়, দেখ 8 দাগের অঙ্কটা কি বলছে, বলছে সাইন স্কোয়ার এক্স এবং সাইন স্কোয়ার ওয়াই, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 1 যদি হয়, ঠিক আছে, তাহলে এক্স ওয়াই ধনাত্মক সূক্ষ্মকোণ, তবে কট এক্স প্লাস ওয়াই এর মান কত হবে। দেখ এটা থেকে আমরা কি করব বলতো, সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 - সাইন স্কোয়ার ওয়াই লিখতে পারি, তাহলে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু এটা হয়ে যাবে হচ্ছে কস স্কোয়ার ওয়াই লিখতে পারি। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, আমরা এইটাকে কস স্কোয়ার ওয়াইটাকে লিখতে পারি হচ্ছে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস ওয়াই, এটা আমরা লিখতে পারি, কারণ সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে এক্স এর মান পাচ্ছি 90 মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান পাচ্ছি 90 ডিগ্রি। অঙ্কে চেয়েছে কি কট এক্স প্লাস ওয়াই এর মান চেয়েছে, তাহলে কট এক্স প্লাস ওয়াই এর মান কত, 90 ডিগ্রি, তাহলে কট 90 ডিগ্রিতে কত হয়, 0 হয়, ঠিক আছে, কট 90 ডিগ্রিতে কি হয়, 0 হয়, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস বলে দিই, কট 90 ডিগ্রিতে 0 কি করে হচ্ছে, দেখ আমরা জানি কট মানে হচ্ছে কস, কস 0 ডিগ্রি বাই সাইন 0 ডিগ্রি, সরি কস 90 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রিতে 0 আর সাইন 90 ডিগ্রিতে 1, তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়, ঠিক আছে, এইভাবেও করতে পারিস। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 0। চলো নেক্সট, এরপরে দিয়ে দিয়েছে, দেখ পরেরটা 10 দাগেরটা দিয়ে দিয়েছে, 10 দাগের অঙ্কটা কি বলছে, দুটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলে ক্ষেত্রফল তাদের আয়তনের অনুপাত কত, এটা তো পারা উচিত, এটা তো একদমই সহজ অঙ্ক। সমগ্রতলে ক্ষেত্রফলের সূত্র কি, অর্ধগোলকের বল, কেউ জানিস তোরা অর্ধগোলকের সমগ্রতলে ক্ষেত্রফলের সূত্র কি জানিস? আচ্ছা এখানে আরেকটা অঙ্ক বাদ গেছে, দাঁড়া, 9টা বাদ গেছে, বলছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, না সমাধান করতে বলেছে, সরি সমাধান করতে বলেছে, অর্থাৎ থিটার মান আমাদেরকে বার করতে বলেছে। তাহলে থিটার মান যদি আমরা বের করি, তাহলে কি করে বের করি বলতো, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই, কিন্তু তার আগে একটা লাইন করতে হবে, সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু 1 - কস থিটা করে দিলাম। এবার বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি হয়ে যাবে বলতো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - কস থিটার স্কোয়ার হলো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 - কস স্কোয়ার থিটা, এটা লিখতে পারি, আর এইটাকে আমরা লিখতে পারি 1 - 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। কেন করলাম, কারণ এটা a - b হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে, এতদূর বুঝতে পেরেছিস। এবার দেখ এক এক কেটে যাচ্ছে, তাই না, এক এক কেটে যাচ্ছে, তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা আর প্লাস 2 কস থিটা ইকুয়াল টু আমরা এখানে কি পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে -2 কস স্কোয়ার থিটা করে দিতে পারি, +2 কস থিটা করে দিতে পারি ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, -2 কস থিটা যদি আমরা কমন নিয়ে নিই, -2 কস থিটা যদি কমন নিয়ে নিই, তাহলে পুরো থাকছে কি কস থিটা -1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখ -2 কস থিটা এটা ইকুয়াল টু 0 পাচ্ছি, আবার কস থিটা -1 ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এইখানে আমরা কস থিটার মান ইকুয়াল টু 0, তাহলে থিটার মান কত হবে বলতো, 0 কততে হয়, 90 ডিগ্রিতে হয়, আর এখানে রয়েছে কস থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 কততে হয়, 0 ডিগ্রিতে হয়। তার মানে থিটার দুটো মান বেরোলো, একটা হচ্ছে 90 ডিগ্রি বেরোবে আর একটা 0 বেরোবে, ঠিক আছে। অংশমান বলছে বাকি থাকলো, হ্যাঁ এটা বাকি ছিল।
ঠিক আছে, চল। এরপরে চলে আসছি আমরা 11 দাগের অঙ্কটায়। দেখ 11 দাগের অঙ্কটা কি বলছে, যে একটি ব্যাসার্ধ একই উচ্চতা একটি লম্ববৃত্তাকার শঙ্কু গোলক ও লম্ববৃত্তাকার চোঙের আয়তন এখানে বলে দিয়েছে। ও আবার এটাতে কেন যাচ্ছি, 10এরটাতে যাও, সরি সরি। তাহলে 10এরটা হচ্ছে অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এবং তাদের আয়তন অনুপাত দিয়ে দিয়েছে। এটা তো আশা করি অনেকগুলো পেজে আমি করিয়েছি, এটা হোমওয়ার্ক থাকবে, এটা আমি আর করালাম না। এটা পেরে যাবি, সমগ্র তলে ক্ষেত্রফলের সূত্র ফেলবি, যেমন 3πr1² বাই 3πr2²। এটার মান 16/9 বলে দিয়েছে, এখান থেকে r1/r2 এর মান বের করবি, তারপরে আয়তনের সূত্র ফেলে দিবি। আয়তনের সূত্র তোরা সবাই জানিস, 2/3πr1³ আর বাই দিয়ে 2/3πr2³। ওটা করে কিন্তু করে নিতে পারবি, আমি এটা আর করে দিলাম না, এটা একদমই পাতি অঙ্ক। আচ্ছা, এবার আমরা চলে আসছি হচ্ছে 11 দাগের অঙ্কটায়। 11 দাগের অঙ্কটা কি বলছে, বলছে যে একই ব্যাসার্ধ রয়েছে, একই উচ্চতা একটি লম্ববৃত্তাকার শঙ্কু গোলক এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তন এখানে দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি করে বের করবো, দেখ প্রথমে V1 আমরা বের করবো হচ্ছে 1/3 πr²h। V2 আমরা কিভাবে বের করবো বলতো, V2 কি, গোলকের কি হয় বলতো, 4/3πr³। ঠিক আছে, আর V3 তে কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙ মানে হচ্ছে πr²h। ঠিক আছে, ভালো করে দেখ বুঝতে পারছিস কিনা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমাদেরকে এখানে করতে হবে, কি করা যায়। আচ্ছা, V/1 আমরা যদি V/1 করি তাহলে 1/3 πr²h থাকছে। এটা আমরা যদি V2/2 করি তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে 2/3πr³ থাকছে। আর V3/3 যদি করি তাহলে এটা 1/3 πr²h থাকছে। এবার বলেছে একই উচ্চতা বিশিষ্ট, বলেছে ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট। তাহলে এইচ এর মানগুলো যদি আমরা আর করে দিই তাহলে V1/1 ইকুয়াল টু 1/3 πr³ হয়ে যাচ্ছে। V2/2 এটাও হয়ে যাচ্ছে কত, আচ্ছা এখানে একটা না গন্ডগোল হচ্ছে, এটা মনে হয় অর্ধগোলক দেওয়ার কথা। এইটা না একটা প্রিন্টিং মিস্টেক আছে অঙ্কটায়, ঠিক আছে, এটা অর্ধগোলক দেওয়ার কথা। এটা শুধু গোলক হবে না, এটা অর্ধগোলক হবে, হ্যাঁ, নাহলে অঙ্ক আসবে না। এটা অর্ধগোলক হবে, অর্ধগোলক হলে তাহলে অঙ্কটা চলে আসছে। 1/3 πr³ আর V/3/3 ইকুয়াল টু 1/3 πr³। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি যে V1/1 ইকুয়াল টু V2/2 ইকুয়াল টু V3/3, প্রমাণিত। ঠিক আছে, এটা কিন্তু একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা অর্ধগোলকের ক্ষেত্রে হবে, অর্ধগোলক। আচ্ছা, এবার আমরা চলে আসছি হচ্ছে আজকে লাস্ট অঙ্ক 12 দাগেরটা। সামেশন xi-7 ইকুয়াল টু -40 বলেছে, যেখানে আয়ের মান 1 থেকে n পর্যন্ত। তাহলে 1 থেকে n পর্যন্ত যদি হয় তাহলে আমরা এখানে xi এর মানটা পাচ্ছি, তাহলে সামেশন xi পাচ্ছি। ঠিক আছে, সামেশন কি পাচ্ছি, xi পাচ্ছি, আর এটা 7n পাচ্ছি ইকুয়াল টু -40। ঠিক আছে, 7n কেন পেলাম, কারণ 7টা n পর্যন্ত রয়েছে, তাহলে 7nই হবে। ঠিক আছে, মানে সামেশনটাকে আমরা ভেঙে দিলাম, সামেশন এর কাছে একবার গেল, এর কাছে একবার গেল, তো এর কাছে গেলে কি হয়ে যাবে, 7n হয়ে যাবে। এটা তোদের মাথায় রাখতে হবে। আর একবার দেখ, সামেশন i এর মান 1 থেকে n পর্যন্ত xi মাইনাস xi প্লাস 2 ইকুয়াল টু 50 বলেছে। তাহলে এইটাকেও আমরা করতে পারি হচ্ছে সামেশন xi, যেটা 1 থেকে n পর্যন্ত, এটা হয়ে যাবে 2n ইকুয়াল টু 50। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে বলতো, অপনয়ন করতে হবে। এটা i ইকুয়াল টু 1 আর এটা হচ্ছে n। তাহলে অপনয়ন যদি করি, ধর এটা 1 নম্বর সমীকরণ লিখলাম, এটা 2 নম্বর সমীকরণ লিখলাম। 1 নম্বর থেকে 2 নম্বর যদি আমরা বিয়োগ করি, 1 - 2 করে পাই,
1-2 করে পাই, তাহলে 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে বলতো, সামেশনটা কেটে যাচ্ছে। তার মানে -7n -2n ইকুয়াল টু -40 আর -50, তাহলে -9n ইকুয়াল টু -90। তার মানে n এর মান বেরিয়ে যাচ্ছে কত, 10। n এর মান বেরিয়ে যাচ্ছে কত, 10। এখানে n এর মান কত নির্ণয় করতে বলেছে, ব্যাস আরামসে বেরিয়ে গেল 10। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটা করে ফেলবি। ঠিক আছে, চলো। তো আজকের মতন এতটাই। এই পুরো পেজটা, পুরো বলবো না, এটা করালাম। আচ্ছা, একটা জিনিস তোদেরকে বলে রাখছি যে আমি এখনো পর্যন্ত WBTA হাতে পাইনি, মানে আমি কিনিনি, ঠিক আছে। কারণ এতগুলো টেস্ট পেপার কেনা তো সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার অফলাইন ব্যাচে অনেক স্টুডেন্টের আছে। তো সেটার জন্যই তোদেরকে বলবো, এই সেটটাতে সেই স্যার, স্যার সেটটা সেই ছিল, কোশ্চেনগুলো কেমন একটা ম্যাথ খারাপ করে দিল, মাথা খারাপ করে দিল। আচ্ছা, যাই হোক। তো যেটা বলছিলাম যে আমাকে কিন্তু এই সেটের, ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে শর্ট কোশ্চেন তো করাবোই, কিন্তু তার সাথে সাথে বড় কোশ্চেন আমাদের করাতে হবে। তো আমি তোদেরকে একটা পোল দিয়েছিলাম যে পরিমিতির পোলটা বেশি পড়েছে, তাই তোরা আমাকে কয়েকটা পরিমিতির অঙ্কগুলো, কয়েকটা সেটের 5টা থেকে 6টা সেটের, 5টা সেট, 6টা সেটে যেতে হবে না, প্রথম 5টা সেটের পরিমিতির অঙ্কগুলো আমাকে একটু PDF করে সেন্ড করে দিস, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, প্রথম 5টার পরিমিতি আমরা পরের দিন ক্লাসে করাবো। আচ্ছা, ক্লাসের রুটিনটা একটু খিচুড়ি টাইপের হয়ে গেছে, কারণ এতগুলো ক্লাস ম্যানেজ করতে হচ্ছে। তো আমি তোদেরকে প্রপার একটা রুটিন বলে দেবো, আবার একটা নতুন রুটিন করতে হবে। আমার ভাইয়ের বিয়ের আগে একটা রুটিন বলেছিলাম, যেটা সোমবার আর বৃহস্পতিবার করাবো, কিন্তু সেটাও একটা প্রবলেম হয়ে গেছে অফলাইন ব্যাচের সাথে। তো আমি চেষ্টা করছি যে তোদের একটা প্রপার রুটিন করে দেওয়ার, ঠিক আছে। তো চল, আজকের মতন তাহলে এতটাই, ঠিক আছে, আমাদের তো আর কিছু করার নেই। আমাদের তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা সবাইকে, গুড নাইট। WBEH এ WBTA থেকে কি PDF দেবো? হ্যাঁ, দুটো থেকে বিশ্বজিৎ দিয়ে দিস। স্যার ব্যাচে কি হবে আর ইউটিউবে কি হবে? ব্যাচে বড় কোশ্চেন হবে আর ইউটিউবে শর্ট কোশ্চেন হবে, ঠিক আছে, এইভাবেই চলবে। আজকে শর্ট কোশ্চেন করালাম কারণ এইটা আমি যেহেতু করাইনি, তো এটা রেকর্ডেড কিন্তু ইউটিউবেও যাবে, কালকে বা পরশু যাবে। তো তোদের আগাম করিয়ে দিলাম, কিন্তু এটা ইউটিউবে যাবে। আর তোদের মেন কাজ হচ্ছে বড় কোশ্চেন তোদের করাবো, ঠিক আছে। এবার দেখ, 3টে টেস্ট পেপার ইকুয়ালি করানোটা খুব টাফ, ঠিক আছে। আমি সাধারণত ABTA-টাই কিন্তু বেশি প্রেফার করি। তো ABTA যদি তোদের কাছে থাকে তাহলে ভালো, আর না থাকলে তোরা কোশ্চেন দেখে দেখে করতে পারিস, কারণ আমি তো কোশ্চেন পেপার ওপরে দিয়ে দিই, সেটা দেখতে পারিস, ঠিক আছে। হ্যাঁ, লং কোশ্চেন গুলো পাঠাবি বিশ্বজিৎ। মানে আমরা পরের ক্লাসে, মানে পরের দিন ধর বৃহস্পতিবার রাতে, সম্ভবত বৃহস্পতিবার রাতে তোদের পেড ব্যাচে ক্লাস হবে। তো পরিমিতির 5টা সেট আমাকে পাঠিয়ে দিস PDF করে, ঠিক আছে। পরিমিতি করাবো পরের দিন বৃহস্পতিবার রাতে, কটা থেকে আমি জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। চল, টাটা সবাইকে, গুড নাইট।